তর্ক সংগ্রহ পরিক্রমা প্রেজেন্টেড বাই ফিল ফর ফিলোসফি। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, যে কোনো বড় কাজ শুরু করার আগে ধরুন কোনো পরীক্ষা বা একটা নতুন প্রজেক্ট, আমরা অনেকেই কিন্তু কিছু নিয়ম বা আচার মেনে চলি। কেউ হয়তো একটা লাকি পেন ব্যবহার করেন, কেউ বা ঠাকুরের নাম নেন। কিন্তু এর পেছনের কারণটা ঠিক কি? এটা কি শুধুই একটা সংস্কার, নাকি এর কোনো গভীর অর্থ আছে? আজকের আলোচনাটা কিন্তু এই প্রশ্ন দিয়েই শুরু করা যাক। আমাদের একজন শ্রোতা কিছু অসাধারণ সূত্র পাঠিয়েছেন, যা আমাদের এই ভাবনার গভীরে নিয়ে যাবে। এর মধ্যে একটা হলো মঙ্গলাচরণ বা মঙ্গলজনক আচারের প্রয়োজনীয়তা নিয়ে, আর অন্যগুলো তর্কসংগ্রহ নামের একটা প্রাচীন ভারতীয় যুক্তিশাস্ত্রের বইকে কেন্দ্র করে। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই দুটো বিষয়কে মেলানো। আমরা প্রথমে দেখব ভারতীয় ঐতিহ্য জ্ঞান চর্চা শুরু করার আগে একটা মঙ্গলময় পরিবেশ তৈরির কথা কেন বলে, আর তারপর সেই জ্ঞানের জগতে ডুব দেব যেখানে যুক্তি দিয়ে বিশ্বকে একেবারে ভেঙে চুরে বোঝার চেষ্টা করা হয়েছে। বলতে গেলে আজকের আলোচনাটা হলো প্রথা থেকে প্রজ্ঞার দিকে এক সফর। দারুণ! চলুন তাহলে প্রথমেই মঙ্গলাচরণ ব্যাপারটা কি সেটা একটু খতিয়ে দেখি। সূত্র অনুযায়ী এর মানে তো শুধু কোনো প্রথাগত আচার নয়, বরং মঙ্গলজনক কাজের আচরণ। বলা হয়েছে যে কোনো শুভ কাজের শুরুতে এটা করলে নাকি অমঙ্গল দূর হয় আর কাজে দ্রুত সফলতা আসে। একদম। আর এই ধারণাটার একটা গভীর দার্শনিক ভিত্তিও কিন্তু আছে। যেমন ধরুন, সাংখ্য দর্শনে বলা হয়েছে তিনটে জিনিস মঙ্গলাচরণের প্রয়োজনীয়তা প্রমাণ করে। প্রথমটা হলো শিষ্টাচার, মানে জ্ঞানী ব্যক্তিদের প্রথা, যেহেতু ওনারা করে এসছেন তাই এর নিশ্চয়ই কোনো কারণ আছে। দ্বিতীয়ত ফল দর্শন, মানে ইতিহাসে দেখা গেছে যে এটা করলে ভালো ফল পাওয়া যায়। আর সব শেষে শ্রুতি বা শাস্ত্রের উল্লেখ আছে। সুতরাং এটা নিছক একটা অন্ধবিশ্বাস নয়, বরং একটা সুচিন্তিত প্রথা। এটা তো ঠিক। আজও আমরা দেখি বইয়ের শুরুতে লেখা থাকে শ্রী গণেশায় নমঃ, বা লেখকের গুরুকে প্রণাম জানানো হয়। কিন্তু একটা মজার ব্যাপার হলো সবাই কিন্তু এটা মেনে নেননি। সূত্রগুলোতে বলা হয়েছে নব্য নৈয়ায়িকরা, মানে নব্য যুক্তিবাদীরা, এর বিরুদ্ধে বেশ জোরালো প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, তুলেছিলেন। তাদের যুক্তি ছিল বাণভট্টের বিখ্যাত গ্রন্থ কাদাম্বরীতে মঙ্গলাচরণ থাকা সত্ত্বেও তো সেটা অসম্পূর্ণ ছিল। ঠিক। আবার এমন অনেক গ্রন্থ আছে যেখানে কোনো মঙ্গলাচরণ ছাড়াই কাজ নির্বিঘ্নে শেষ হয়েছে। তাহলে এর কার্যকারিতাটা ঠিক কোথায়? এখানেই প্রাচীন নৈয়ায়িকদের উত্তরটা খুব আকর্ষণীয়। তারা বলেন যে মঙ্গলাচরণ করলেই যে গ্রন্থ সমাপ্ত হবেই এমন কোনো গ্যারান্টি নেই। এটা গ্রন্থ সমাপ্তির একমাত্র কারণ নয়। এর কাজ হলো অশুভ শক্তি বা বলতে পারেন প্রতিবন্ধকতাকে বিনাশ করা, একটা শুভ পরিস্থিতি তৈরি করা। একদম। কিন্তু যদি কোনো প্রবল বাধা থাকে যা মঙ্গলাচরণের শক্তির চেয়েও বেশি শক্তিশালী, তাহলে তো কাজে বিঘ্ন ঘটতেই পারে। এক মিনিট, প্রাচীন নৈয়ায়িকদের এই উত্তরটা কি একটু সুবিধাজনক অজুহাত বলে মনে হচ্ছে না? কিভাবে? যদি গ্রন্থ শেষ হয় তাহলে বলা হবে মঙ্গলাচরণের জন্য হয়েছে, আর যদি না হয় তাহলে বলা হবে ওহ, বাধাটা খুব বড় ছিল, এই যুক্তিকে তো ভুল প্রমাণ করা প্রায় অসম্ভব, এটা তো একটা আনফলসিফায়েবল ক্লেমের মতো শোনাচ্ছে। ঠিক এই প্রশ্নটাই কিন্তু নব্য নৈয়ায়িকরা তুলেছিলেন। তবে প্রাচীনদের দৃষ্টিভঙ্গিটা ছিল একটু অন্যরকম। তারা এটাকে একটা ওষুধের মতো দেখতেন। যেমন ওষুধ খেলে রোগ সারার সম্ভাবনা বাড়ে, কিন্তু সারবেই এমন নিশ্চয়তা নেই, তাই না? কারণ রোগের তীব্রতা বা অন্য কোনো ফ্যাক্টরও কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা। মঙ্গলাচরণও ঠিক সেরকম। এটা একটা সুরক্ষা কবচের মতো, যা সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু শতভাগ নিশ্চয়তা দেয় না। এর আসল উদ্দেশ্য হলো মনকে স্থির করা, আত্মবিশ্বাস বাড়ানো আর কাজের জন্য একটা ইতিবাচক মানসিক পরিবেশ তৈরি করা। তাহলে বিষয়টা দাঁড়ালো যে মঙ্গলাচরণ হলো জ্ঞান চর্চার জন্য মনকে প্রস্তুত করার একটা প্রক্রিয়া, যা সম্ভাব্য মানসিক এবং পারিপার্শ্বিক বাধা দূর করে। একটা পরিষ্কার মন, একটা পরিষ্কার ক্যানভাসের মতো, যেখানে জটিল চিন্তাভাবনা আঁকা যায়। একদম। আর সেই রকমই একটি জটিল অথচ অত্যন্ত গোছানো চিন্তার জগৎ হল তর্ক সংগ্রহ। মঙ্গলাচরণ যদি হয় জ্ঞানের মন্দিরে প্রবেশদ্বার,
তবে তর্ক সংগ্রহ হল সেই মন্দিরের ভেতরের গঠন। সপ্তদশ শতকের পণ্ডিত অন্নং ভট্ট এই গ্রন্থটি রচনা করেন। আর সবচেয়ে মজার বিষয় হল, এটা কোনো গভীর দার্শনিক বিতর্কের জন্য লেখা হয়নি, বরং বালানাং সুখবোধায়, অর্থাৎ নবীন শিক্ষার্থীদের খুব সহজে ন্যায় ও বৈশেষিক দর্শন বোঝানোর জন্য লেখা হয়েছিল। বাহ, পুরো বিশ্বকে মাত্র 7টা বিভাগে ভাগ করা। আমার তো প্রথমেই মনে হচ্ছে এটা কি আদৌ সম্ভব? যেমন ধরুন, ভালোবাসা বা ঘৃণা কিংবা ন্যায় বিচার, এই ধারণাগুলো কোন বিভাগে পড়বে? খুব ভালো প্রশ্ন। এখানেই বুঝতে হবে যে এই 7টি বিভাগ বা সপ্ত পদার্থ হল মৌলিক ক্যাটাগরি, অনেকটা লাইব্রেরির ক্যাটালগ সিস্টেমের মতো, বুঝলেন? জগতের প্রত্যেকটা জিনিস, তা সে মূর্ত হোক বা বিমূর্ত, এই 7টির কোনো না কোনোটির অধীনে পড়বেই। এগুলি হল দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। দ্রব্য, গুণ, কর্ম। হ্যাঁ, আর আপনার বলা ভালোবাসা বা ঘৃণা, এগুলো আসলে গুণ পদার্থের অন্তর্গত, যা আত্মা নামক দ্রব্যের একটি বৈশিষ্ট্য। চলুন প্রথম 3টি নিয়ে কথা বলি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এই 7টা বিভাগের কথা শুনে তো প্রথমে একটু জটিল লাগছে। কোথা থেকে শুরু করা উচিত? সবচেয়ে মৌলিক কোনটা? দ্রব্য বা সাবস্টেন্সটাই কি মূল ভিত্তি? ঠিক ধরেছেন, সবকিছু দ্রব্য দিয়েই শুরু। কারণ গুণ বা কর্মের অস্তিত্বের জন্য তো আগে একটা আধার বা সাবস্টেন্স দরকার, তাই না? যেমন লাল রংটা নিজে নিজে ভেসে থাকতে পারে না, তার জন্য একটা আপেল বা একটা কাপড়ের মতো আধার দরকার। ন্যায় বৈশেষিক দর্শন অনুযায়ী এই মূল দ্রব্য হল 9টি: পৃথিবী, অপ বা জল, তেজ মানে আগুন বা আলো, বায়ু, আকাশ, কাল বা সময়, দিক বা স্থান, আত্মা এবং মনস বা মন। এদের সংজ্ঞাগুলোও তো খুব সহজ আর যুক্তি নির্ভর, তাই না? যেমন সূত্রগুলোতে লেখা আছে, যার মধ্যে গন্ধ আছে তাই পৃথিবী, গন্ধবতী পৃথিবী, মানে গন্ধই হলো পৃথিবীর পরিচায়ক। যার মধ্যে শীতল স্পর্শ আছে তাই জল, শীতস্পর্শবত্য আপাহা। আর যার উষ্ণ স্পর্শ আছে সেটাই তেজ, উষ্ণ স্পর্শবৎ তেজ। একদম, কিন্তু এখানেই একটা চমকপ্রদ উদাহরণ আছে যা আমাদের সাধারণ চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে। এই দর্শন অনুযায়ী সোনা বা সুবর্ণকে এক প্রকার তেজ বা আলো হিসেবে ধরা হয়। 1 মিনিট, সোনা তো একটা ধাতু, মানে পার্থিব জিনিস হবার কথা, ওটা আলো বা তেজ হবে কেন? এটা তো একদমই উল্টো ধারণা। আমরা তো জানি সোনা খনি থেকে পাওয়া যায়, যা পৃথিবীর অংশ। ঠিক, এইখানেই ন্যায় বৈশেষিক দর্শনের যুক্তির সূক্ষ্মতা। তাদের যুক্তি ছিল, পৃথিবীর অন্য অনেক জিনিসের মতো সোনা কিন্তু প্রচণ্ড তাপে তার তরলতা হারায় না। দেখুন, সাধারণ মাটির পাত্র বা কাঠ আগুনে নষ্ট হয়ে যায়, তার রূপ বদলে যায়, কিন্তু সোনা গলে গেলেও তার সত্তা হারায় না, বরং আরও উজ্জ্বল হয়। এই অবিনশ্বর উজ্জ্বল্য এবং আগুনেও নিজের তরলতা ধরে রাখার ক্ষমতাকেই তারা তেজের ধর্ম হিসেবে দেখেছেন। ও তাই তো, এটা পদার্থের বাহ্যিক রূপের চেয়ে তার অন্তর্নিহিত ধর্মকে বেশি গুরুত্ব দেওয়ার একটা অসাধারণ উদাহরণ। দারুণ যুক্তি। তাহলে বস্তু জগতের বাইরেও তো দ্রব্য আছে, যেমন আত্মা আর মন, তাদের নিয়ে কি বলা হয়েছে? হ্যাঁ, তর্ক সংগ্রহ অনুযায়ী আত্মা হল জ্ঞানের আধার, জ্ঞানাধিকরণম আত্মা, মানে যার মধ্যে জ্ঞান থাকে সেটাই আত্মা। এটি 2 প্রকার: পরমাত্মা, যিনি হলেন ঈশ্বর, সর্বজ্ঞ এবং এক, এবং জীবাত্মা, যা প্রতিটি শরীরে ভিন্ন ভিন্ন। আর মন হল সেই ইন্দ্রিয় যা আমাদের সুখ দুঃখের মতো অভ্যন্তরীণ অনুভূতিগুলো উপলব্ধি করতে সাহায্য করে। সুখাদ উপলব্ধি সাধনম ইন্দ্রিয়ং মনহা। এই দর্শন অনুযায়ী প্রতিটি জীবাত্মার জন্য একটি করে মন রয়েছে, যা পরমাণুর মতো সূক্ষ্ম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম দ্রব্য হলো আধার। এবার তাহলে গুণ বা কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এটা কিভাবে কাজ করে? গুণ হল দ্রব্যের বৈশিষ্ট্য, যা নিজে নিষ্ক্রিয় এবং দ্রব্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। যেমন ধরুন একটা আম। আম হলো দ্রব্য, এর রং, হলুদ, স্বাদ, মিষ্টি, গন্ধ, এগুলো হলো এর গুণ। গুণ নিজে নিজে থাকতে পারে না। আপনি কি কখনো মিষ্টিকে আম ছাড়া আলাদাভাবে কল্পনা করতে পারেন? পারেন না। মিষ্টি স্বাদটা আমের মধ্যেই থাকে।
তর্ক সংগ্রহে এমন 24টি গুণের কথা বলা হয়েছে। তার মানে আমাদের সব অনুভূতি, যেমন সুখ বা দুঃখ, সেগুলো গুণ, এবং সেগুলোর আধার হলো আত্মা নামক দ্রব্য। ব্যাপারটা বেশ পরিষ্কার। তাহলে তৃতীয় বিভাগ কর্ম বা অ্যাকশন কি? কর্ম হলো গতি বা সঞ্চালন, মানে মুভমেন্ট, যেমন ওঠা, নামা, হাঁটা, প্রসারিত হওয়া, সংকুচিত হওয়া, এই সবই হলো কর্ম। গুণের মতো কর্ম দ্রব্যের ওপর নির্ভরশীল। একটা আপেল যখন গাছ থেকে পড়ে তখন পড়াটা হলো কর্ম, আর আপেল হলো দ্রব্য। দ্রব্য ছাড়া কর্ম হতে পারে না। বাহ! তাহলে এই তিনটি দ্রব্য, গুণ এবং কর্ম মিলেই আমাদের অভিজ্ঞতার জগতের প্রায় সবকিছু ব্যাখ্যা করা যায়। ঠিক, অনেকটা একটা রান্নার মতো। দ্রব্য হলো উপকরণ, যেমন চাল। গুণ হলো তার বৈশিষ্ট্য, যেমন সাদা, লম্বা। আর কর্ম হলো রান্নার প্রক্রিয়া, যেমন ফোটানো বা নাড়ানো। আচ্ছা, এই যে বস্তু জগৎ, মানে পৃথিবী, জল, তেজ, বায়ু, এদের মূল এককটা কি? এরা কি অসীমভাবে বিভাজ্য? এখানেই এই দর্শনের পরমাণুবাদের ধারণাটা আসে, যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে বেশ তুলনীয়। তাদের মতে এই 4টি দ্রব্যের মূল উপাদান হল পরমাণু, যা নিত্য এবং অবিভাজ্য। এই পরমাণুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। ঈশ্বরের ইচ্ছায় 2টি পরমাণু মিলে তৈরি হয় দ্বিয়নুক, যা এখনো অদৃশ্য। তারপর 3টি দ্বিয়নুক মিলে তৈরি হয় ত্রিয়নুক। আর এই ত্রিনুকই হলো প্রথম দৃশ্যমান কণা। একদম, এই ত্রিনুককেই আমরা ধুলোর কণার মতো দেখতে পাই। এই ধারণাটা অনেকটা আজকের ডিজিটাল স্ক্রিনের পিক্সেলের মতো, বুঝলেন? লক্ষ লক্ষ অদৃশ্য পিক্সেল মিলেই তো আমাদের স্ক্রিনে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়। তেমনি অসংখ্য অদৃশ্য পরমাণু মিলেই এই জগৎ তৈরি হয়েছে, এটাই ছিল তাদের ধারণা। এই ব্যবস্থাটা তো অবিশ্বাস্যভাবে গোছানো এবং যৌক্তিক। অন্নং ভট্টের তর্ক সংগ্রহ তাহলে নতুনদের জন্য একটা সম্পূর্ণ প্যাকেজ। কিন্তু আমার প্রশ্ন হলো, এই দর্শন কি সবসময় এতটাই সহজ এবং পরিষ্কার ছিল? চমৎকার প্রশ্ন। না, ছিল না। আর এখানেই আমরা এই আলোচনার একটা গভীর স্তরে পৌঁছাতে পারি। অন্নং ভট্টের তর্ক সংগ্রহ বিশ্বকে বোঝার জন্য 7টি পদার্থে বিন্যস্ত করেছে, যা নতুনদের জন্য বোঝা সহজ। কিন্তু এরও আগে গৌতমের মূল ন্যায়সূত্রে কিন্তু 16টি পদার্থের কথা বলা হয়েছিল। 16টি? হ্যাঁ, সেই তালিকায় দ্রব্য, গুণ, কর্মের পাশাপাশি সংশয় মানে ডাউট, প্রয়োজন মানে পারপাস, দৃষ্টান্ত বা এক্সাম্পল, এমনকি তর্ক, বাদ, জল্প, বিতণ্ডা, এইসব বিষয়ও ছিল। তার মানে মূল ন্যায় দর্শন শুধু জগৎ কি দিয়ে তৈরি তা নিয়ে ভাবেনি, বরং আমরা কিভাবে জ্ঞান অর্জন করি এবং তর্ক করি সেটাও সমান গুরুত্বপূর্ণ ছিল। তাহলে অন্নং ভট্ট এই তর্কের দিকগুলো বাদ দিলেন কেন? সম্ভবত কারণ তার উদ্দেশ্য ছিল ভিন্ন। দেখুন, গৌতম একজন আইনজীবীর মতো একটি তর্ক টুলকিট তৈরি করেছিলেন, যা দিয়ে যে কোনো প্রতিপক্ষকে যুক্তির মাধ্যমে পরাজিত করা যায়। তার কাছে সংশয় বা ডাউট ছিল জ্ঞান চর্চার প্রথম ধাপ। অন্যদিকে অন্নং ভট্ট ছিলেন একজন শিক্ষকের মতো। তিনি ছাত্রদের জন্য জগতের একটি পরিষ্কার মানচিত্র তৈরি করতে চেয়েছিলেন। তাই তিনি বিতর্কের জটিল পদ্ধতিগুলোর চেয়ে জগতের মূল উপাদানগুলোর ওপর বেশি জোর দিয়েছেন। ঠিক তাই, তিনি জ্ঞানকে সহজলভ্য করতে চেয়েছিলেন, যা একটি মহৎ উদ্দেশ্য। তাহলে পুরো ব্যাপারটা যদি গুছিয়ে বলি, আমরা দেখলাম কিভাবে একটি শুভ সূচনা বা মঙ্গলাচরণের মাধ্যমে জ্ঞান চর্চার পথে নামার জন্য মনকে প্রস্তুত করার কথা বলা হয়েছে। আর তারপর তর্ক সংগ্রহের মতো একটি গ্রন্থের মাধ্যমে সেই জ্ঞানকে কিভাবে যুক্তি ও বিভাগের মাধ্যমে সাজানো যায় তার একটা বিস্তারিত ঝলক পেলাম। এটা সত্যিই প্রথা থেকে প্রজ্ঞার এক সম্পূর্ণ যাত্রা। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা দেখলাম অন্নং ভট্ট ন্যায় দর্শনকে 16টি বিভাগ থেকে 7টি বিভাগে নামিয়ে এনে তাকে অনেক বেশি সহজবোধ্য করে তুলেছেন, যার ফলে হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হয়েছে। কিন্তু এর একটা উল্টো দিকও আছে। প্রশ্ন হলো, জ্ঞানকে সহজলভ্য করতে গিয়ে আমরা কি বিতর্কের সূক্ষ্ম দিকগুলো এবং প্রশ্ন করার সেই গভীরতর পদ্ধতিগুলো থেকে দূরে সরে যাচ্ছি? একটি জটিল চিন্তাধারাকে সরল করার সুবিধা এবং অসুবিধাগুলো কি হতে পারে? আমাদের এই যুগে যেখানে সবকিছুই ছোট ছোট খণ্ডে বা সামারিতে পরিবেশন করা হয়, সেখানে এই প্রশ্নটা হয়তো আরও বেশি প্রাসঙ্গিক। সহজবোধ্য জ্ঞান আর গভীর প্রজ্ঞা,
এই দুটোর মধ্যে ভারসাম্য আমরা কিভাবে রাখব? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.